বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের ছাত্রলীগের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় যারা সম্পৃক্ত রয়েছে সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে আমাদের ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সকল নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং যারা কারাগারে বন্দী, তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রলীগের যে সকল নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এবং এই ফ্যাসিস্ট খুনি ইউনূসের হাতে তার পেটোয়া বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে বা মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ছাত্রলীগ সংগঠন বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠন হাতে তুলে গড়ে গড়ে তোলেন, কারণ এই সংগঠন গড়ে তুলেছিলেন আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সংগ্রাম করবার জন্য। কাজেই সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্রলীগ এদেশের মানুষের প্রতিটি অর্জনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং ত্যাগ স্বীকার করেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, মুক্তিযোদ্ধাদের আমি জানাই সশ্রদ্ধ সালাম। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে লাখো মা বোন নির্যাতিত হয়েছিল আমি তাদেরকেও স্মরণ করি। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে তারা হত্যা করে আমার মাকে, আমার ৩ ভাই কামাল জামাল রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূকে, হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে, হত্যা করে ছাত্রলীগের সাবেক নেতা শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা, এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে, হত্যা করে আমার ফুপা আব্দুল আহসান নেবাত, তার ৪ বছরের নাতি সুকান্ত, আবুল হাসান আব্দুল্লাহ ছেলে, ১০ বছর ছেলে আরিফ এবং ১৩ বছরের মেয়ে বেবিকে, তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদ এবং সাংস্কৃতিক কর্মী রেন্দুকে আমি সকলকে আত্মার মাগফিরাত কামনা করি। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করে জীবন দিয়েছে আমি তাদের স্মরণ করি। আজকে এমন একটা সময় আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি যখন এই অসাংবিধানিক ফ্যাসিস্ট খুনি ইনুস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যারা এই দেশের স্বাধীনতা এনে দিল, যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিল, যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, আজকে তারাই নিষিদ্ধ। আর ক্ষমতায় কারা? যারা জনগণের ভোটের পরোয়া করেনি, সংবিধানের পরোয়া করেনি, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত সন্ত্রাস জঙ্গিবাদের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ২০ বছরের সাধনা, বহুবার চেষ্টা করেছে, পারেনি। আন্তর্জাতিক বিভিন্ন সহযোগিতা নিয়েই এই ঘটনাটা সে ঘটাতে পারলো। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ শুধু না, এই ফ্যাসিস্ট ইউনূস হাজার হাজার ছাত্রলীগ কর্মীকে কারাগারে বন্দী করেছে এবং অনেক ছাত্রলীগ কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে, হাত পা কেটে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে চিরতরে। ছাত্রলীগকে না পেরে তাদের বাবা মা ভাই বোন পরিবারের উপর হামলা করেছে। হত্যা থেকে শুরু করে অগ্নি সন্ত্রাস, এমন কোনো জঘন্য কাজ নাই এই ইউনূস করে নাই। মানে এরকম মানুষ জঘন্য হতে পারে, এটা আমাদের মানে চিন্তারও বাইরে ছিল।
কিন্তু এই ফ্যাসিস্ট ইউনূস দেখালো কিভাবে মানুষকে হত্যা করতে হয়, নির্যাতন করতে হয়। অবৈধভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে সে ক্ষমতা একদিকে যেমন ভোগ করে নিজের ভাগ্য করছে, অপরদিকে মানুষকে চিরতরে একেবারে পঙ্গু শেষ করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ এখন প্রতিনিয়ত এক আতঙ্কের মধ্যে বাস করে। কোনো মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। না ঘরে নিরাপদে ঘুমাতে পারে, না বাইরে যেতে পারে। আমি এখানে আমাদের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারাই আছেন, কারণ ছাত্রলীগের করেই তো সবাই আওয়ামী লীগে চলে এসেছেন। তাদের আমি একটা কথাই বলব যে আওয়ামী লীগ সবসময় নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো অনির্বাচিত হয়ে ক্ষমতা দখল করেনি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ১৩ টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, ৯ টা নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছে, সরকার গঠন করেছে। কাজে সেই আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করেছে, তার কারণটা কি? কারণটা আর কিছুই না। জনগণ আওয়ামী লীগকে চায়, জনগণকে বঞ্চিত করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা পাতানো নির্বাচন তারা করতে চায়। আর সে কারণেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখানে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই যে নিষিদ্ধ হয়ে যাবে তা নয়। আর ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যার জনগণের ম্যান্ডেট নাই, যে চক্রান্ত করে ক্ষমতায় আসে, তার আবার নিষিদ্ধ করার মানে অধিকার তাকে কে দিল? ইউনূস আসুক না নির্বাচনে, জনগণের ভোট নিক, তারপর আমাদেরকে নিষিদ্ধ করুক, তাহলে তার শক্তিটা বুঝতে পারবো। কিন্তু চক্রান্ত করে, এরকম বড় চক্রান্তকারী বোধহয় পৃথিবীতে আর নেই। যেমন অর্থ সম্পদ চুরি করে সে সবথেকে বড় ধনী হয়েছে, সারা বিশ্বব্যাপী তার সম্পদ, ৬,০০০ টাকা বেতনের এক কর্মচারী। আর তেমনি আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করে আর আমাদেরকে ফ্যাসিস্ট বলে। সে ফ্যাসিস্ট বলার কে? আজকে তার যে কমিশনার বা কমিশন বাড়িয়েছে, কি গুম খুন! যে কয়টা নাম দিতে পেরেছে একজনেরই খোঁজ পাওয়া যায় না, আর বাকি যে কয়জনের কথা বলছে সবই তো বেশ মোটাসোটা নাদুস সুদুস হয়েই এসেছে। তো এতদিন তারা কোথায় ছিল, লুকিয়ে ছিল কোথায়? সেটাই তো আমাদের প্রশ্ন। তাহলে আমরা গুম খুনটা করলাম কোথায়? বরং এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা মিলে ১০,০০০-এর উপর আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ, তাদেরকে ইউনূস খুন করেছে, গুম করেছে, যাদের খবর পাওয়া যাচ্ছে না। লাশের পর লাশ, লাশগুলি তদন্ত করে দেখা হয়নি তারা কারা। পুলিশ হত্যা, আনসার, সামরিক বা বেসামরিক কর্মকর্তা কর্মচারী, আজকে একে একে সবার উপরে জুলুম অত্যাচার চলছে। সেখানে আমি ছাত্রলীগকে একটা কথা বলবো, যে ছাত্রলীগের সংগঠন, এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। সবসময় সবাই আমার নির্দেশ চান, আমার এটাই আমার নির্দেশ, যে ছাত্রলীগের সংগঠন ওরা যতই নিষিদ্ধ করুক, ওই নিষিদ্ধ আমরা মানি না। কাজে আমাদের ছাত্রলীগের সংগঠনের কাজ চলতে হবে এবং ছাত্রলীগকে আরো শক্তিশালী করতে হবে। এবং ছাত্রলীগের আদর্শ, ইতিহাস এবং অর্জন, এই তথ্যগুলি সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বারবার তুলে ধরতে হবে। কারণ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রগতির পথে এগিয়ে যেতে হবে। আগামী দিনে পথ চলা নির্দিষ্ট করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং ছাত্রলীগকে সেইভাবেই তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে, নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। যেখানে মুক্তিযুদ্ধের আদর্শ, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা এবং ত্যাগ তিতিক্ষা, সেগুলি ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ছাত্রলীগকে সেইভাবে তৈরি করতে হবে। আজকে যে আমাদের সংগ্রাম এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নতুনভাবে আবার বই লিখছে, এই খেলা আমরা অনেকবার দেখেছি। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যখন সেই জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, তখনও এই একই খেলা আমরা দেখেছি, ইতিহাস বিকৃতি করা। আর এটা ধারাবাহিকভাবে বছর পর চলেও আসছে। কিন্তু ইতিহাস ইতিহাসই, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপন মহিমায় আবার ইতিহাস উদ্ভাসিত হয় এবং আগামীতেও তা হবে, এ বিশ্বাস আমার আছে। এখানে আমার ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে এটাই নির্দেশ থাকবে, যে আমাদের ছাত্রলীগের যে গৌরবময় ইতিহাস, সেটা যেমন মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ
ছাত্রলীগের ইতিহাসের সাথে তো বাঙালির ইতিহাস জড়িত, বাংলাদেশের ইতিহাস জড়িত। এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছে, সেটা মনে রাখতে হবে। কাজী মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তি সংগ্রামের যে চেতনা, সেই কথাগুলি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, জানাতে হবে। তাছাড়া এই ফ্যাসিস্ট ইউনূস, সে যে জঙ্গি, সন্ত্রাসী এবং হত্যাকারী, চোরা কারবারি, 10টা অস্ত্র চোরা কারবারি থেকে শুরু করে হলি আর্টিজানে যারা জঙ্গি আক্রমণ করেছিল, বা বিডিআর ঘটনায় যারা অভ্যুত্থান ঘটিয়েছিল, বা 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যাদেরকে মামলা করে শাস্তি দেওয়া হয়েছে, তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। আর কারাগারে আজকে আমাদের অগণিত নেতা কর্মী, তাদের উপর অকথ্য নির্যাতন। না হলেও প্রায় 25,000-এর কাছাকাছি আমাদের ছাত্রলীগ নেতা কর্মীরা কারাগারে, তাদেরকে সেলের ভিতর রাখা হচ্ছে, ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না, এমনকি শোবার জায়গাটা পর্যন্ত নাই। আমাদের 495টা উপজেলার কারাগার ভর্তি, 64 জেলার কারাগার পরিপূর্ণ ভর্তি। মানে ধারণ ক্ষমতার বেশি সেখানে আমাদের নেতা কর্মীদেরকে রেখে দেওয়া এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর এ পর্যন্ত 114 জন কারাগারে তাদের হত্যা করা হয়েছে। কাজে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এইসব হিসাবগুলি আমাদের রাখতে হবে, এ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরে জনমত সৃষ্টি করতে হবে, যে এই ধরনের ঘটনা যেন না ঘটতে পারে। ছাত্রলীগের যে সমস্ত নির্যাতিত পরিবার, যেমন ছাত্র নেতাকে ধরতে পারলো না, মা বাবা ভাই বোন কাউকে রেহাই দেয়নি, প্রত্যেকের উপরে নির্যাতন চালিয়েছে। এই সমস্ত তথ্য সংগ্রহ করা এবং এটা একেবারে ডাটাবেস করে সেগুলি আমাদের কাছে রাখা, এবং আন্তর্জাতিকভাবে এগুলি তুলে ধরা, সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে মানুষের কাছে এটা বিচার চাওয়া, এটা করতে হবে। পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদেরও নাম পরিচয় সব একদম ডাটাবেস করা, এবং এগুলি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে, এই যে ইনুজ যে একটা খুনি এবং ফ্যাসিস্ট, এবং আজকে এই যে ঘটনাগুলি যারা ঘটিয়েছে, এবং এই হত্যাকাণ্ডের সাথে বা অগ্নিসন্ত্রাসের সাথে যারা জড়িত, বা জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙার সঙ্গে যারা জড়িত, বা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি ভাঙার জন্য যারা জড়িত, মুক্তিযোদ্ধাদের যারা অপমান করেছে, গলায় জুতার মালা পরেছে, এদের সকলের প্রত্যেকের ছবি খুঁজে খুঁজে বের করে সেগুলির নাম তালিকা করে রাখতে হবে, যেন তাদের বিচার একদিন বাংলার মাটিতে আমরা করতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। কারাগারে যারা বন্দী, তাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আমি আমাদের প্রবাসীদের দ্বারা প্রত্যেকটা এলাকা ভিত্তিক সহযোগিতা করছি, কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকেও এই তথ্যগুলি সংগ্রহ করা, এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যেতে পারে, তাদের জামিনের ব্যবস্থা বা তাদের সেখানে খাদ্য চিকিৎসার ব্যবস্থা, এগুলি দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ছাত্রলীগকে এ ব্যাপারে আরো সক্রিয় হতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে জনগণের শক্তি হচ্ছে আমাদের একমাত্র শক্তি। যে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা আমরা সকলেই একটা শক্তিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে জনগণের শক্তি, কারো মুখাপেক্ষি হয়ে নয়। আমাদের একটা অনেকেরই ওই ধরনের ভাব হয়ে গেছে, কে কি করে দেবে, সে সে আশায় বসে থাকলে চলবে না। যেহেতু জনগণ আমাদের পাশে আছে, কাজে জনগণের শক্তি নিয়েই আমাকে আগামী দিনে পথ চলা। কাজে সেই কথা মাথায় রেখে জনগণকে পাশে দাঁড়াতে হবে। সকল শ্রেণীর মানুষ, যেমন পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আমাদের বুদ্ধিজীবী বা অনগ্রসর সম্প্রদায়, পাহাড় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত, ইউনিয়ন এবং বিভিন্ন তৃণমূল পর্যায় পর্যন্ত যারা, তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা রাখতে হবে। যোগাযোগ রেখে গণসংযোগ করতে হবে। গণসংযোগ করে তাদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে জনশক্তি নিয়ে মাঠে নামা। ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কারণ শিক্ষকদের যেভাবে অপমান করা হয়েছে, ছাত্র ছাত্রীদের দিয়ে শিক্ষকদেরকে লাঞ্ছিত করানো, এই শিশুদের ভবিষ্যৎটা কি? কাজে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা দরকার। আজকে এটাই হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য, যে একদিকে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ ছাত্রলীগ তো আছেই, তাছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাবেক প্রধান বিচারপতি, বেসরকারি বা সামরিক বা পুলিশ, আনসার সহ সকল শ্রেণী পেশা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে,
এবং কারাগারে বন্দী করেছে। সে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাগারে বন্দীদের মুক্তির দাবিটা আরো সোচ্চার হতে হবে এবং ব্যাপকভাবে প্রচার করতে হবে। জঙ্গি নেতা ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটাতে জনগণের শক্তিকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আগে এই জনশক্তিটাকে আমাদের কাজে লাগানো। কারণ মানুষ এখন এই অত্যাচার নির্যাতনে নি একেবারে দিশাহারা। কাজেই দিশাহারা মানুষকে পথ দেখাতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে চলতে হবে। ছাত্রলীগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ছাত্রলীগের যে সকল ছাত্রছাত্রী যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে বা যাদের ডিগ্রি কেড়ে নিয়েছে, তাদেরকে আবার পড়াশোনার সুযোগটা কিভাবে করে দেওয়া যায়? অনলাইনে শিক্ষার ব্যবস্থা করা যায় কিনা সেটা ব্যবস্থা নিতে হবে। সেই ধরনের একটা পরিকল্পনা নিতে হবে। আমাদের প্রবাসে অনেকেই আছে এখন। আমরা যদি ইচ্ছা করি এভাবে অনলাইনে তাদের জন্য একটা ভার্চুয়াল স্কুল করে তাদের আমরা শিক্ষার সুযোগটা করে দিতে পারি কিনা বা দেশে বিদেশে ভর্তি করানো যায় কিনা এই বিষয়ে একটা পরিকল্পনা নিতে হবে ছাত্রলীগকে এবং এ ধরনের চিন্তা করতে হবে যে এদের পড়াশোনা যেন নষ্ট না হয়। সেই সাথে আরেকটা বলবো যে, যে সকল ছাত্রছাত্রীদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে বা তাদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে তাদের তালিকা করে রাখা। ইনশাআল্লাহ একদিন সময় আসবে প্রত্যেকের ডিগ্রি কাটতে পারে, সার্টিফিকেট নিতে পারে, বিদ্যা তো নিতে পারবে না। যে জ্ঞানটা অর্জন করেছে সেটা তো কেড়ে নিতে পারবে না। আর এটা নতুন কিছু না। পাকিস্তান আমলেও আমরা দেখেছি। সেই আমাদের আসমত আলী শিকদার, ছাত্রলীগের নেতা শেখ ফজলুল হক মনি, ছাত্রলীগ নেতা, তাদের সকলের ডিগ্রি কিন্তু কেড়ে নিয়েছিল আইয়ুব খান, মোনায়েম খান। কাজী আমার মা তাদেরকে বলেছেন, তোমরা জানো যে মা সবসময় ছাত্রলীগকে দেখাশোনা করতেন। তো মা বলেছিলেন যে ডিগ্রি কাটতে পারে। বিদ্যা তো কাটতে পারবে না, জ্ঞান তো কাটতে পারবে না। তা আমিও আমাদের ছাত্রলীগের সেই নেতাকর্মীদের এটাই বলব যে তোমাদের ডিগ্রি কেড়ে নিয়ে যেতে পারে, সার্টিফিকেট কেড়ে নিয়ে যেতে পারে, কিন্তু তোমাদের জ্ঞান তো কেড়ে নিতে পারবে না। জ্ঞানই শক্তি, জ্ঞানই পথ দেখাবে। বাংলাদেশের অত্যন্ত দুর্ভাগ্য এটা যে যারা শিক্ষিত, যারা জ্ঞানী গুণী তাদের কদর করতে জানে না। তাদেরকে অপমান করায়। আর এখন যেটা দেখা যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, ওটা তো কোনো পরীক্ষা না। বিএনপির আমলে হাওয়া ভবন থেকে তালিকা আসতো, এখন ইউনুস সেন্টার থেকে তালিকা আসে। আর জামাতরা তালিকা দেয়। একেবারে নিউট্রাল যারা তারাও কাজ পায় না, চাকরি পায় না, পায় এরাই। পরীক্ষায় তোমরা দেখেছো এসএসসি পরীক্ষা, মাদ্রাসা শতভাগ পাশ করে এবং অনেক নাম্বার পায়। আর সাধারণ ছাত্রছাত্রীদের পাশের হার কমে গেছে। রহস্যটা কি? সেটা নিশ্চয়ই বোঝা যায়। কাজেই ছাত্রছাত্রীদের এটাই বলবো যে যারা সার্টিফিকেট হারিয়েছো কোনো দুঃখ করো না। সার্টিফিকেট আবার দেওয়া যাবে এবং ওই বিদ্যাটা পেতে থাকলে অনেক দূর এগোতে পারবে। আমি সাবেক ছাত্রনেতা তাদের কাছে আমার অনুরোধ এবং তাদের প্রতি কিছু নির্দেশনা আছে আমার। প্রত্যেকটা ছ- সাবেক ছাত্রনেতাকে বলবো তোমার নিজ নিজ ব্যাচে যারা ছাত্রলীগের সদস্য ছিল তারা বিভিন্ন জায়গায় কর্মরতও আছে এবং অনেকে আন্দোলন সংগ্রামে বা দলেও আছে। এদের সকলের সঙ্গে গণসংযোগ বাড়াতে হবে এবং তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তাদের সাথে যোগাযোগ করে আগামী আন্দোলন কিভাবে আরো শক্তিশালী বেগবান করা যেতে পারে সেই পরিকল্পনা নিয়ে তাদের এগোতে হবে। কারণ তারা আন্দোলন করে এসছে, ছাত্রলীগ করে এসছে, তাদের অনেক অভিজ্ঞতা। সেটা এখন কাজে লাগাতে হবে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরা এই বৈরী পরিবেশেও তারা যে যেভাবে পারছে কিছু আন্দোলন কিন্তু করে যাচ্ছে। ছাত্রলীগই কিন্তু মাঠে আছে। ছাত্রলীগ আছে, সেখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক তারাও করে যাচ্ছে। আওয়ামী লীগও সীমিতভাবে করে যাচ্ছে। কিন্তু আমাদের সাবেক ছাত্রনেতাদের উপরে এই দায়িত্বটা আমি দিচ্ছি যে তারা এখানে ঐক্যবদ্ধ হবে, সকলের সঙ্গে সংযোগ করবে এবং পরিকল্পনা করবে এবং আগামী দিনে মানে এই আন্দোলনটাকে আরো বেগবান করার জন্য যা, যা করার তাদেরকে করতে হবে। সেই সাথে, সাথে আমাদের ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা আগামীতে বাংলাদেশকে কিভাবে আমরা আবার উন্নত করতে পারি, এই অন্ধকার যুগ থেকে আলোর যুগে নিতে পারি, দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করতে পারি, তার পরিকল্পনা করতে হবে। কারণ নেতৃত্ব তো আগামী দিনে তাদেরই আসতে হবে। এই তরুণ সমাজকেই আসতে হবে। কিন্তু সেখানে তাদের চিন্তা ভাবনা,
তাদের পরিকল্পনা, একটা দিক দর্শন থাকতে হবে। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে এবং এই ধরনের পরিকল্পনা করে এটা আমাকে জানাতে হবে এবং সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। রাজধানী থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত গণসংযোগ বাড়াতে হবে এবং সেই এলাকায় আওয়ামী লীগ সরকার আমলে কি, কি উন্নতি করেছে সেগুলি যেমন লিফলেট আকারে, টেবুলেট আকারে অথবা সোশ্যাল মিডিয়ায় যেভাবে পারুক সেটা যেমন প্রচার করতে হবে, পাশাপাশি ওইসব অঞ্চলে কি, কি নির্যাতন হয়েছে। না হলে তো ১ কোটির উপর বিভিন্ন ধরনের স্থাপনা, এখন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মৎস্য খামার, মুরগির খামার, বাগান, হালের গরু সবই ধ্বংস করা হয়েছে। অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে এই কি, কি ধ্বংস এর একটা তালিকা বের করতে হবে এবং ছাত্রনেতারা যেমন করবে এবং সাবেক ছাত্রনেতাদেরকেও আমি একটা সেই কাজটাই দিচ্ছি যে তারাও এইগুলি সংগ্রহ করবে। সোশ্যাল মিডিয়াতে সক্রিয়তা বাড়াতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে একজন কখন আমাদের যদি ভালো কিছু দেয় সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাটেন্ড করতে হবে, সেখানে কমেন্ট দিতে হবে, সেখানে সমর্থন দিতে হবে এবং সার্বিকভাবে দেশে যে সমস্ত অপকর্মগুলি হচ্ছে সেগুলি তুলে ধরে কিভাবে আমরা এখান থেকে বেরোয় আসতে পারি, দেশকে আরো সুন্দরভাবে করতে পারি সেই বিষয়টার দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং খুনি সরকার আজকে জগদ্দল পাথরের মতো এই বাংলাদেশের মানুষের বুকে চেপে বসে আছে। জীবনেও কখনো বাংলাদেশের মানুষের জন্য কোনো রকম কোনো দায়বদ্ধতা বা কোনো সহযোগিতা ডক্টর ইউনূস করেনি। বরং ওই সুদের হার বাড়িয়ে দিয়ে গরিবের রক্ত চুষে খেয়েছে। কিন্তু প্রশ্নটা আবারও আমি করব যে আজকে যে সারা বিশ্বব্যাপী তার ইনভেস্টমেন্ট এবং অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছে, কোথা পেল এত টাকা? কিভাবে পেল? একমাত্র বাংলাদেশেই তো তার ৫,০০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। আর তার তো সব দেশে আমি তো যত দেশ থেকে খবর পাচ্ছি, সেই স্পেন, ইটালি, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা কান্ট্রি সব জায়গায় তার ইনভেস্টমেন্ট। এত টাকা সে কোথায় পেয়েছে? তার জবাবদিহি করতে হবে তাকে। এর জবাব দিতে হবে। বাংলাদেশে তো কোনো ইনভেস্টমেন্ট সে আজ পর্যন্ত করেনি। বরং বাংলাদেশের থেকে কিভাবে সব অর্থ পাচার করা সেটাই করে গেছে। আর এখন তার উপদেষ্টা আর সাথে যারা আছে তারা ওই একই কাজ করে যাচ্ছে। ইউনূসের বড় গুণ হচ্ছে দুর্নীতি আর মানুষ খুন। এটা মাথায় রাখতে হবে। আর একটা নির্বাচন ঘোষণা দিয়েছে। এটা কি নির্বাচন হচ্ছে? আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ তো সারা জীবন নির্বাচনই করেছে। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে অর্থাৎ আমাদের যে ভোটার, জনগণ যে আমাদের চাচ্ছে তাদেরকে বঞ্চিত করে এই নির্বাচন করতে যাচ্ছে। শুধু নির্বাচন না, এখানে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করবার স্বাধীনতা নেই। কারণ এই জামাত, বিএনপি এবং ইউনূসের বাহিনী ঘরে, ঘরে যেয়ে তাদের চাপ দিচ্ছে। বলেছে হয় জামাতকে ভোট দিতে হবে নয়তো বিএনপিকে ভোট দিতে হবে। তাদের সামনে ভোট দিতে হবে। আর ভোট দিল কিনা সেটা তারা দেখতে চায়। আর যদি না দেওয়া হয় তো এই মানুষের উপর অত্যাচার, জুলুম, তাদের বাড়িঘর পোড়ানো, মা বোনের ইজ্জত লোটা এমন কোনো হুমকি-ধমকি নাই যা না দিচ্ছে। এটা কোন ধরনের নির্বাচন হতে যাচ্ছে? যেখানে মানুষ ভোট দেওয়ার অধিকারই পাবে না, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতাই নাই, এটাকে কি নির্বাচন বলা যায়? এই পাতানো নির্বাচন, এই নির্বাচনে যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার, নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না। কেউ ভোট দিতে যাবে না। যেহেতু আমাদের সিম্বল নাই, যেহেতু আমাদের আওয়ামী লীগ নাই, সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে? ভয়-ভীতি যাই দেখাক না কেন, এইভাবে তারা কেউ ভোট দিতে যাবে না। এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে। আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্র নেতাদের উপর এই দায়িত্ব আমি দিচ্ছি যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্বিচারে নির্যাতন চলছে। এমন কোনো দিন নাই তাদের উপরে নির্যাতন না করছে। সেই পিরোজপুরে পরিবারের ৩ টা পরিবার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। একজন ব্যবসায়ী তাকে আগুন দিয়ে পোড়ালো। জীবন্ত মানুষ। তাকে বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো, পিটিয়ে মারলো তারপরে আবার আগুন দিয়ে পোড়ালো।
এইরকম বিভৎসতা ইউনুস করে যাচ্ছে, আর সে আমাদেরকে বলে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কে? ফ্যাসিস্টের ডেফিনেশনটা কি? সেটাই তো আমরা জানতে, তারা তো আওয়ামী লীগটাকেই ধ্বংস করতে চায়। কাজে দেশের মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি যে চরম অবমাননা করা হয়েছে, এই যে সমস্ত শিক্ষকদের উপর নির্যাতন করা হচ্ছে, যাদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, আমরা তাদের প্রতি আমাদের সহমর্মিতা জানাই। এবং তাদেরকে আমি বলতে চাই যে নিশ্চয় একদিন দিন ফিরে আসবে, আমাদের শিক্ষকরা আবার তাদের গৌরব ফিরে পাবে, তাদের স্থান আবার তারা ফিরে পাবে। আর যারা এই ধরনের শিক্ষকদের উপরে অত্যাচার করেছে, তাদের একটু চিহ্নিত করে রাখতে হবে। কারণ এরা শিক্ষকদের যারা সম্মান করতে পারে না, বাবা মাকেও সম্মান করতে পারবে না, দেশের মানুষকেও তারা সম্মান করতে পারে না। এরা দেশের জন্য কোনো ভালো কাজই করতে পারবে না। কাজে সে ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমি আমি প্রতিদিন আমরা যে দেখি কোথাও না কোথাও আওয়ামী লীগ নেতা কর্মী তাদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। দেশে কোনো আইনের শাসন নেই, বিচার চাওয়ার অধিকার নাই। মব সন্ত্রাসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। থানায় বসে থানার ওসিকে ধমক দিল, গর্বভরে বলে দিল এসআই কে পুড়িয়ে মেরেছে, থানায় আগুন দিয়েছে, কাজে তার লোককে ছেড়ে দিতে হবে। পুলিশ গ্রেপ্তার করলো, তাকে জামিন দিয়ে ছেড়ে দিল। ফ্যাসিস্ট কে? যেখানে অন্যায় করলে তার শাস্তি হবে, শাস্তি না দিয়ে তাকে গলায় মালা দিয়ে ফেরত নিয়ে আসে। কারণ 2024 সালের 15ই জুলাই থেকে জ্বালাও পোড়াও ছাত্র, শিক্ষক, আইনজীবী, যাদের আইনজীবীদের যারা হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর নিরীহ আওয়ামী লীগদের সেই মামলা আমাদের সবার উপর চাপিয়েছে। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কাজে আমি যে নির্দেশনাগুলি দিলাম, এগুলি অক্ষরে অক্ষরে পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, যেন এই দুর্বৃত্ত ইউনূসকে আমরা সরিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে পারি। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের মৌলিক অধিকার আবার পূরণ করতে হবে। ইনশাআল্লাহ দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করব। এই 2026 সালে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হওয়ার কথা। আজকে সবকিছু ধ্বংস করে দিয়েছে এই খুনি ইউনূস। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে সব সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। শত বাধা অতিক্রম করে ছাত্রলীগের কর্মীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য। আবারও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে, ছাত্রলীগের জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।